চন্দ্রপুর নামের একটা গ্রামে নিতু ওর খালা শান্তি ও খালাতো বোন সুমনার সাথে বসবাস করত। অনেক ছোটবেলায় নিতুর মা বাবা মারা যায়। সেদিনের পর থেকে নিতু ওর খালার সাথেই থাকতো। নিতু দেখতে অনেক সুন্দর ছিল, যেন একটা পরীর মতো। অন্যদিকে সুমনা দেখতে কালো ছিল। ওর গায়ের রং যেমন কালো ছিল তেমন ওর মনটাও অনেক কালো ছিল। অন্যদিকে নিতু যেমন সুন্দরী ছিল তেমন ওর মনটাও অনেক সুন্দর ছিল। নিতু ওর খালাতো বোন সুমনাকে নিজের আপন বোনের মতোই ভালোবাসতো। কিন্তু সুমনা মনে মনে নিতুকে অনেক হিংসা করত। ও কখনোই চাইতো না নিতু ওদের বাড়িতে থাকুক, কিন্তু ওর মায়ের ভয়ে কিছু বলতে পারতো না। কারণ নিতুর খালা নিতুকে ততটাই ভালোবাসতো যতটা তার নিজের মেয়ে সুমনাকে ভালোবাসতো। এই জন্য সুমনা নিতুকে বাড়ি থেকে তাড়ানোর একটার পর একটা প্ল্যান বানাতে থাকে, কিন্তু কোনোভাবেই ওর প্ল্যানে ও সফল হতে পারতো না। এই জন্য সুমনা অনেক রাগ করত। একদিন রেগে গিয়ে সুমনা নিতুর ঘরে আসে আর বলে, এই নিতু, তোর সৌন্দর্য নিয়ে অনেক অহংকার তাই না? একটু গায়ের রং সাদা কি সবাই তোর প্রশংসা করে, কিন্তু তুই একটা অপয়া অলক্ষী। তোর জন্মের পরেই তো তোর মা বাবাকে মেরে ফেলেছিস, আর এখন আমার থেকে আমার মায়ের ভালোবাসাও কেড়ে নিচ্ছিস। আমি তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। না না, এসব কি বলছো সুমনা আপু? আমি তো কখনো এমনটা ভাবি না। আর খালামণি তো তোমাকে আর আমাকে সমান চোখেই দেখে। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলতে ভুলেই গেছিলাম। এই নাও, এই বেসন আর হলুদ মাখাটা নিয়ে নাও আর তোমার মুখে লাগিয়ে নাও। একটু পরেই ছেলেপক্ষ তোমাকে দেখতে আসবে। ও, তার মানে তোর চোখে আমি সুন্দর নই? আমাকে ছেলেপক্ষের সামনে যেতে হলে হলুদ আর বেসন মুখে মাখিয়ে সুন্দর হয়ে যেতে হবে? তুই আমাকে কালো বললি তো? তোর সাহস কি করে হলো আমাকে কালো বলার? তুই কি নিজেকে আকাশের পরী মনে করিস নাকি? আরে আপু, তুমি ভুল বুঝছো। আর গায়ের ফর্সা কালো এই রং দিয়ে কখনো সৌন্দর্য বিচার হয় না। মানুষের সৌন্দর্য তার মন দিয়ে, সে কতটা ভালো স্বভাবের, তার মন কত দয়ালু, এটা দিয়ে হয়। নিতু সুমনাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সুমনা নিতুর একটা কথাও বুঝতে চাইতো না। উল্টো সব সময় নিতুর উপর অত্যাচার করতে থাকতো, ওকে জ্বালাতন করত। সন্ধ্যায় ছেলেপক্ষ সুমনাকে দেখতে আসে, আর প্রতিবারের মতো এবারও সুমনার গায়ের কালো রঙের জন্য ছেলেপক্ষ এই সম্পর্ক মানা করে দিয়ে যায়। এইসব নিয়ে নিতুর খালা অনেক চিন্তিত ছিল, কারণ এ পর্যন্ত যতগুলো ছেলে এসেছে তারা সবাই সুমনার গায়ের রঙের জন্য ওকে মানা করে চলে গেছে। একদিন খালা নিতুর কাছে আসে। নিতু, আমি তোমাকে কখনো কিছু বলিনি, কিন্তু তুমি তো জানো তোমার বোন সুমনার গায়ের রং কালো বলে কোনো ছেলে ওকে পছন্দ করছে না। ওর তো বিয়ের বয়স হয়ে গেছে, যেই ছেলেরাই আসে ওর জায়গায় তোমাকে পছন্দ করে। তুমি কি আজকের জন্য একটু তোমার বান্ধবীদের বাড়িতে থাকতে পারবে? কারণ আজকেও ছেলেপক্ষ সন্ধ্যাবেলায় সুমনাকে দেখতে আসবে। তুমি মনে কষ্ট পেও না, হয়তো আজকের ছেলেপক্ষ আমার সুমনাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। আচ্ছা খালামণি, আপনি যেমনটা চাইবেন তেমনটাই হবে। আমি আমার বান্ধবী চুমকির বাড়িতে গিয়ে থাকছি। দেখবেন আজকে সুমনা আপুকে ছেলেপক্ষ পছন্দ করবেই করবে। এই সব কিছু দরজার আড়ালে দাঁড়িয়ে থেকে সুমনা শুনে ফেলে। আচ্ছা, তো মা তোকে তোর বান্ধবীর বাড়িতে পাঠাচ্ছে? দেখ আজকে তোকে মায়ের চোখে কিভাবে খারাপ বানাই। নিজের সৌন্দর্য নিয়ে অনেক অহংকার, তাই না? এই অহংকারের জন্যই তোকে আমি আমার বাড়ি থেকে বের করব। মা তো তোকে এত ভালোবাসে, কিন্তু আজকের পর থেকে মাও তোকে একদমই পছন্দ করবে না। এদিকে সুমনা বসে বসে প্ল্যান করতে থাকে কিভাবে নিতুকে ছোট করবে। অন্যদিকে নিতু ছেলেপক্ষের জন্য অনেক ভালো ভালো সুস্বাদু খাবার রান্না করে, পুরো ঘর পরিষ্কার করে। এরপর সুমনাকে অনেক সুন্দর করে সাজিয়ে ওর বান্ধবীর বাসায় যেতে থাকে। কিছুক্ষণ পরে ছেলেপক্ষ সেখানে সুমনাকে দেখতে আসে। তখনই সুমনা নিতুকে ফোন করে আর বলে, এই নিতু, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি বাসায় আয়, মায়ের তো হার্ট অ্যাটাক হয়েছে, মা অনেক অসুস্থ। সুমনা আপু, তুমি এসব কি বলছো? আমি তো মাত্রই খালামণিকে দেখে আসলাম, উনি তো একদম সুস্থ ছিলেন। আর আজ তো ছেলেপক্ষের তোমাকে দেখতে আসার কথা ছিল। ইস, তুই মনে হয় জানিস না যে ছেলেপক্ষ আমাকে দেখে আজকেও মানা করে চলে গেছে, আর এই জন্যই মা অসুস্থ হয়ে হার্ট অ্যাটাক করেছে।
তুই তাড়াতাড়ি চলে আয়। মা বলেছিল ফোন করতে, নয়তো তোকে ফোন করতে আমার বয়ে গেছিল। সুমনার মুখে ওর খালামণির এমন শারীরিক অবস্থা শুনে নিতু ভয় পেয়ে যায়। আরও তখন তাড়াতাড়ি করে ওর বান্ধবীর বাড়ি ছেড়ে ওর খালার বাড়িতে চলে আসে। এদিকে ছেলেপক্ষ এই বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সম্পর্ক পাকা হয়ে যাবে। তখনই নিতু দৌড়ে আসে। তখনই ছেলেপক্ষ নিতুকে দেখে নেয় আর ছেলে বলে, মা, আমি এমন সুন্দরী মেয়ে থাকতে এমন কালি পেতনিকে কি করে বিয়ে করি? মা, আমি যদি বিয়ে করি এই সুন্দর মেয়েটাকেই বিয়ে করব। আরে আপা, আপনি তো বলেননি আপনার ঘরে এমন চাঁদের মতো সুন্দরী একটা মেয়েও আছে। আহা, কি সুন্দর দেখতে, যেন সাক্ষাৎ পরী। মামনি, তোমার নাম কি? আরে ভাবি, এই মেয়েকে আমাদের পছন্দ হয়েছে, বলুন না এ আপনার কে হয়? আপা, এ আমার বোনের মেয়ে। আমার বোন অনেক ছোটবেলায় ওকে রেখে মারা গেছে, কিন্তু আমরা তো এখন আমার মেয়ে সুমনার বিয়ে সম্পর্কে কথা বলছিলাম। আপনারা নিতুকে নিয়ে কেন কথা বলছেন? বাবা রিফাত, আমার মেয়েকে রিং পরিয়ে দাও। না না ভাবি, আপনার মেয়েকে নয়, আমরা বিয়ে করালে আপনার এই বোনের মেয়েকে বিয়ে করাবো। আমরা তো বলেছিলাম সুমনাকে বিয়ে করালে অনেক টাকা যৌতুক নিব, কিন্তু আমরা নিতুকে যদি বিয়ে নেই একটা টাকাও নেব না। আমার ছেলের আপনার বোনের মেয়েকেই অনেক পছন্দ হয়েছে। দেখুন ভাবি, আপনার মেয়ের জন্য এত ভালো সম্বন্ধ পাবেন না। বোনের মেয়ে হয়েছে তো কি হয়েছে, এক টাকাও যৌতুক লাগবে না, বিয়েতে রাজি হয়ে যান। না আপা, আমার বোনের মেয়ে হয়েছে তো কি হয়েছে, ও অনেক ছোট। আগে আমার বড় মেয়ের বিয়ে হোক, তারপর ওর বিয়ের বয়স হলে তখন আমরা ওকে ভালো জায়গায় বিয়ে দেব। তারপর ছেলেপক্ষ সেখান থেকে চলে যায়। ছেলেপক্ষ যেতেই নিতুর খালা অনেক রেগে যায় আর নিতুকে অনেক মারতে শুরু করে। নিতু, তোকে এতবার করে বললাম যে বান্ধবীর বাসায় একটা দিন থাক। আজ আমি বুঝতে পারছি তুই ইচ্ছে করেই চাইতি না আমার মেয়ে সুমনার বিয়ে হোক। সুমনা বারবার বলতো যে তুই আসল কাল সাপ, তবুও আমি তোকে এত আদর যত্ন করে নিজের মেয়ের মতো করে বড় করেছি, আর তুই কিনা আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? খালামণি, আমার কথাটা একবার শোনো, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি, একবার শোনো। দেখ নিতু, আমার মাথা কিন্তু অনেক গরম, এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা, আর কখন আমার বাড়ির আশেপাশেও যেন তোকে না দেখি। এই বলে খালা নিতুকে বাড়ি থেকে বের করে দেয়। এসব দেখে সুমনা অনেক খুশি হয় আর হাসতে থাকে। এদিকে নিতু বাড়ি থেকে বেরিয়ে একটা জঙ্গলের নদীর পাশে এসে বসে কান্না করতে থাকে। তখনই জঙ্গলের মধ্যে থেকে একটা সুন্দর আওয়াজ ভেসে আসে। নিতু সেই আওয়াজ শুনে শুনে সামনে এগোতে থাকে। তখনই খুব সুন্দর একটা চুড়ির গাছ দেখতে পায়। আরে, এই ঘন জঙ্গলে এত সুন্দর চুড়ির গাছ! আমি হলাম জাদুর চুড়ির গাছ, আমি ভালো মানুষদের সামনেই প্রকট হই। তুমি তো কান্না করছিলে, বলো কেন কান্না করছিলে? আমি তোমার সাহায্য করব। দেখো নিতু, এই নাও, এটা হলো জাদুর চুড়ি। এই চুড়ি হাতে পরে তুমি যা বলবে তাই হবে। নিতু সেই চুড়ি পেয়ে বুঝে যায় ওকে কি করতে হবে। ওই চুড়িটা হাতে পরে ও খালামণির বাসায় আবারও চলে আসে। ওকে দেখে সুমনা বলে, তোকে এত অপমান করে মা তাড়িয়ে দিল, তাও তোর লজ্জা হলো না? আবারও চলে আসলি? তোকে বাড়ি থেকে বের করে দিয়েছি না, আবার কোন মুখে এসেছিস? কি ক্ষতি করতে চাস আমাদের? খালা, আমি কোনো ক্ষতি করতে আসিনি, আমি বরং একটা জিনিস দিতে এসেছি। আমি জাদুর চুড়ি এনেছি, এই চুড়ি পরে যা বলা হয় তাই হয়ে যায়। সুমনা আপু, এই চুড়িটা তুমি পরে নাও। সুমনা সেই চুড়িটা পরে নেয় আর মনে মনে বলে ও যেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে হয়ে যায়। এতটুকু বলতেই অনেক সুন্দর একটা জাদু হয়, আর সঙ্গে সঙ্গে সুমনা সবচেয়ে সুন্দরী মেয়ে হয়ে যায়। নিতুর এমন বড় মন আর উদারতা দেখে সুমনার নিজের কাজের প্রতি অনুতপ্ত হয়। সুমনা তখন নিজের ভুল বুঝতে পেরে ওর মাকে সব সত্যি ঘটনা বলে দেয়। কিভাবে ছেলেপক্ষ আসার দিন ও নিতুকে মিথ্যা মিথ্যা ফোন করে ওর মায়ের অসুখের কথা বলে বাড়িতে ডেকে এনেছিল। নিতুর খালা যখন সব সত্যি জানতে পারে, তার নিজের কাজের ওপর সে অনেক লজ্জিত হয় আর সে নিতুর কাছে হাত জোর করে ক্ষমা চায়। নিতু, আমি তোর কথা না শুনে অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে মা। না না খালামণি, আপনি যা করেছেন সুমনা আপুর ভালোর জন্যই তো করেছেন। এরপর নিতু, সুমনা আর ওর মা মিলে অনেক আনন্দে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের গল্পটি? কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। বাই বাই।